দর্শক, আপনাদের মধ্যে অনেকেই চিকেনগুনিয়ার ভাইরাস বা ভাইরাসজনিত রোগটিতে ভুগেছেন, কিন্তু চিকেনগুনিয়া রোগটি থেকে সেরে গেলেও তার পরবর্তীতে অনেকেই জয়েন্টের ব্যথা, হাড়ের ব্যথার মতো সমস্যায় ভুগছেন। দর্শক, আপনাদের জন্যই আমাদের এই আয়োজন। সবাইকে আমন্ত্রণ বৈশাখী টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারজানা আলী। আজ আমরা কথা বলবো চিকেনগুনিয়া পরবর্তী জয়েন্ট ব্যথার চিকিৎসা এবং সতর্কতা নিয়ে। আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ঢাকা। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ। স্যার, চিকেনগুনিয়া নিয়ে যেহেতু কথা বলছিলাম শুরুর দিকে, যে চিকেনগুনিয়ার এই রোগটি হচ্ছে অনেকের এর পরবর্তীতে ব্যথার একটা সমস্যা অনেকের মধ্যেই দেখা যাচ্ছে, অনেক রোগীর, এবং এই ব্যথার জন্য ব্যথানাশক ওষুধ, বিভিন্ন ওষুধ খাচ্ছেন, ব্যথা কমছেন না। চিকেনগুনিয়া পরবর্তী এই ব্যথা বা জয়েন্ট ব্যথার কারণ কি? ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, একজন রোগী আমার কাছে জয়েন্ট ব্যথা নিয়ে আসলো। যখন আমি হিস্ট্রি নিতে গেলাম, দেখলাম যে তার 1 মাস 1.5 মাস আগে একটা জ্বর হয়েছিল। তো ওই জ্বর হওয়ার পরবর্তী কনসিকুয়েন্সই কিন্তু এই ব্যথাটা, অর্থাৎ তার 1-1.5 মাস আগে যে জ্বরটা হয়েছিল ওইটা চিকুনগুনিয়া, যে একটা ভাইরাসের আক্রমণের জন্য যে জ্বরটা হয়েছিল, ওই জ্বরের কনসিকুয়েন্সই ব্যথাটা। তাই সুপ্রিয় দর্শকবৃন্দ, যে চিকুনগুনিয়া হয়ে জ্বর হয়ে গেলে যে ভালো হয়ে যাবেন তা না, তার কনসিকুয়েন্স এই জয়েন্ট ব্যথাও হতে পারে। তো এই জয়েন্ট ব্যথাটা কেন হচ্ছে? এই যে চিকুনগুনিয়া হওয়ার পরে এই ভাইরাস সাধারণত আমাদের জয়েন্টে যে সাইনোভিয়াম থাকে ওখানে আক্রমণ করে। তো ওখানে সাইটোকাইন নামক যে কিছু মেডিয়েটর আছে, ওইগুলো গিয়ে ওখানে প্রদাহ সৃষ্টি করে, মেনলি বিভিন্ন জয়েন্টে। তো ওই যে জয়েন্টে যে প্রদাহ সৃষ্টি করে, ওখান থেকেই পেইন এবং একটু ফুলে, মানে জয়েন্ট ব্যথা এবং যে ফুলা, এর কারণটাই হচ্ছে এই চিকুনগুনিয়ার কারণে। এটা সাধারণত কয়েকদিন, কয়েক মাস, এমনকি বছর পর্যন্ত থাকতে পারে ব্যথা। স্যার, আপনি বলছিলেন যে চিকেনগুনিয়ার অর্থাৎ জয়েন্টে প্রদাহের পরবর্তীতে জয়েন্ট পেইন হতে পারে, এবং আপনি বলছেন এটা কয়েকদিন থেকে একটু দীর্ঘস্থায়ীও ব্যথাটা থাকতে পারে। চিকেনগুনিয়া ছাড়া আর কি কি কারণে জয়েন্ট ব্যথা হতে পারে? ধন্যবাদ। চিকুনগুনিয়া ছাড়া জয়েন্টের ব্যথার অনেক কারণ আছে। যেমন আমি যদি ধরি যে একটু বয়স্কদের, যেমন অস্টিওআর্থাইটিস, এটা হলো একটা ম্যাক্সিমাম রোগীদের আমরা কিন্তু জয়েন্ট ব্যথার যে অস্টিওআর্থাইটিস কারণে হয়ে থাকে। তারপর কিছু রিউমেটোলজিক্যাল ডিজিজ আছে, যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস। এই রিউমেটয়েড আর্থ্রাইটিসের কারণেও জয়েন্ট ব্যথা হতে পারে। তারপর কিছু মেটাবলিক কারণ হতে পারে, যেমন গাউট, সিওডো গাউট, অর্থাৎ কারো শরীরে যদি রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, তাদেরও এরকম ব্যথা হতে পারে। তারপর কিছু আঘাতজনিত কারণে হতে পারে, যেমন ট্রমা হলো, ট্রমার কারণেও জয়েন্টে ব্যথা হতে পারে। তবে আরও কিছু রোগের জন্য হতে পারে, যেমন কোনো ইনফেকশন হলো, ইনফেকশনের সেপটিক আর্থ্রাইটিস, ওইটার জন্য জয়েন্টে ব্যথা হতে পারে। আরও অন্য কিছু প্রবলেম আছে, যেমন কিছু নিওপ্লাজম, অর্থাৎ কোনো টিউমার হলো, ওইটার জন্য ব্যথা হতে পারে। তাহলে জয়েন্টের ব্যথার অনেকগুলো কারণ। স্যার, যখনই চিকেনগুনিয়া হোক আর অন্যান্য কারণের পরবর্তীতে জয়েন্ট ব্যথা হচ্ছে, রোগীরা আপনাদের কাছে যখন আসেন কিভাবে চিকিৎসা দিচ্ছেন? ধন্যবাদ। এই জয়েন্টের ব্যথা নিয়ে যে রোগীগুলো আসে, এখানে অনেকগুলা চিকিৎসার ধরন আছে, ধাপ আছে। তো আমরা যদি প্রথম শুরু করি যে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা শুরু করব, যে তার লাইফস্টাইল মডিফিকেশন কি? যেমন রোগী কেউ যদি তার ওজনটা বেশি থাকে, তাহলে ওজন কমাতে হবে। কেউ যদি তার রিপিটিটিভ ইনজুরি হয়, অর্থাৎ তার যদি কোনো প্রফেশন, এমন একটা প্রফেশন যে কোনো জয়েন্টে প্রতিনিয়তই কিছু তার আঘাত পাচ্ছে, রিপিটেটিভ ইনজুরি, তাহলে ওই প্রফেশনটা চেঞ্জ করতে হবে। তারপর তার যে কাজের ধরন, বসার ধরন, এই ধরন চেঞ্জ করতে হবে। তারপর সে সুষম খাবার খেতে হবে, তার বিশ্রাম নিতে হবে, তারপরে পানি পান করতে হবে, তারপর কিছু ক্যালসিয়াম, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার
এর মাধ্যমে আমরা যে লাইফস্টাইল মডিফিকেশন অর্থাৎ ঘরোয়া পদ্ধতিতে একটা ধাপ, এইভাবে আমরা চিকিৎসা করতে পারি। তারপর 2 নম্বর হচ্ছে আমরা কিছু ফিজিক্যাল থেরাপি দিতে পারি। ফিজিক্যাল থেরাপি কি? যেমন কিছু মডালিটিস আছে, কিছু মেশিন দিয়ে তার ব্যথা কমানো, তারপর জয়েন্টের গতিশীলতা করার জন্য কিছু এক্সারসাইজ প্রোগ্রাম দিতে পারি, যেমন স্ট্রেচিং, রেঞ্জ অফ মুভমেন্ট এক্সারসাইজ, স্ট্রেংথেনিং এক্সারসাইজ। তারপর আমরা কিছু মেডিকেশন দিতে পারি। মেডিকেশন কি? যে প্রথম আমরা সিম্পল প্যারাসিটামল, তারপর নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি কিছু ওষুধ, পেইন কিলার, এইগুলো দিতে পারি। তারপর কিছু আমরা ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড ইনজেকশন দিতে পারি। ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড ইনজেকশনের মাধ্যমেও আমরা ব্যথা কমাতে পারি। আর অনেক সময় যে যদি দীর্ঘমেয়াদী জটিলতার জন্য সাপোজ কারো অস্টিওআর্থ্রাইটিস হয়ে তার জয়েন্ট একদম ডিফর্মড হয়ে গেছে, তখন কিন্তু আর কনজারভেটিভ চিকিৎসায় তার ব্যথা কমানো সম্ভব না, তখন হয়তো তার সার্জারি প্রয়োজন পড়তে পারে, অর্থাৎ লাস্টে অনেক রোগীর সার্জারিও লাগতে পারে, তাদের সংখ্যা খুবই কম। স্যার, আপনি চিকিৎসার ধরন প্রসঙ্গে কিন্তু বলছিলেন, চিকিৎসা যদি সঠিক সময়ে না নেয়, চিকেনগুনিয়ার এই জয়েন্ট ব্যথা থেকে কি ধরনের জটিলতা হতে পারে রোগীদের? চিকুনগুনিয়ার যদি আমরা চিকিৎসা দীর্ঘস্থায়ী ব্যথার চিকিৎসা আমরা না করি সময় মতো, তাহলে কিছু দীর্ঘস্থায়ী জটিলতা হতে পারে। যেমন অনেক সময় চিকুনগুনিয়া থেকে রিউমেটয়েড কিছু ডিজিজে রূপান্তরিত হতে পারে, অর্থাৎ রিউমেটিক আর্থ্রাইটিস মানে ধরনের যেরকম হয়, তখন কিন্তু ট্রিটমেন্ট ওই ধরনের ট্রিটমেন্টে যেতে হয়। তারপর গতিশীলতায় কিছু প্রবলেম হয়, যেমন আমাদের জয়েন্ট জড়তা চলে আসতে পারে, তারপর মুভমেন্ট কমে যেতে পারে, তারপর পেশির যেই স্ট্রেংথেনিং অর্থাৎ পেশির দুর্বলতা হতে পারে এবং তাতে জয়েন্ট ইনস্টেবিলিটি হতে পারে। তারপর আমাদের যে কাজের গতি কমে যেতে পারে এবং আমাদের কিছু অর্থনৈতিক এখনও প্রভাব আছে, যেমন কারো যদি ব্যথা থাকে জয়েন্টে, তাহলে তার কাজে অনুপস্থিতি থাকে, তারপর তার চিকিৎসা ব্যয় বেড়ে যেতে পারে, তার অর্থনৈতিক একটা ব্যাপারও এখানে জড়িত। আর ওভারঅল এই দীর্ঘস্থায়ী ব্যথায় কিন্তু একটা মনের উপর একটা বিশাল একটা প্রভাব পড়ে, যেমন মানসিক বিষণ্ণতা, ডিপ্রেশন, এগুলো তার হতে পারে। স্যার, সর্বশেষ মুহূর্তে একটু জানতে চাই যে এই গর্ভাবস্থায় কিন্তু অনেক রোগীরা আছেন চিকেনগুনিয়া ভুগছেন এবং জয়েন্ট ব্যথা হচ্ছে। গর্ভাবস্থায় আসলে কী ধরনের ঝুঁকির সম্ভাবনা থাকছে চিকেনগুনিয়া পরবর্তী জয়েন্ট ব্যথা থেকে? ধন্যবাদ আপনাকে। চিকুনগুনিয়ায় গর্ভাবস্থার কিছুটা ইফেক্ট তো আছে। আমরা যদি গর্ভাবস্থাকে 3টা ভাগে ভাগ করি, প্রথম ট্রাইমেস্টার, দ্বিতীয় ট্রাইমেস্টার, তৃতীয় ট্রাইমেস্টার, তো আমরা ধরে নিই প্রথম এবং দ্বিতীয় ট্রাইমেস্টারে চিকুনগুনিয়ার ঝুঁকিটা তুলনামূলকভাবে কম থাকে। অর্থাৎ চিকুনগুনিয়া হলে যে বাচ্চার উপর, মায়ের এবং বাচ্চার উপর প্রভাব তুলনামূলকভাবে এই 2টা ট্রাইমেস্টারে কম থাকে। কিন্তু থার্ড ট্রাইমেস্টার অর্থাৎ বাচ্চা যখন ডেলিভারি অর্থাৎ লাস্ট 3 মাস, ওই সময়টা একটু রিস্কি। কেন? যে তখন অনেক সময় যদি খুব বেশি তার ব্যথা জ্বর থাকে, তাহলে তার প্রিমেচিওর ডেলিভারি হতে পারে, বাচ্চার ওয়েট কমে যেতে পারে। হ্যাঁ, তো এই একটা প্রবলেম হতে পারে। তখন আবার আমরা ওই সময়টাতে বেশি কোনো ব্যথার ওষুধ আমরা ইউজ করতে পারি না। তখন এই যে একটা মানে থার্ড ট্রাইমেস্টারে গর্ভাবস্থায় চিকুনগুনিয়ার একটা ঝুঁকি থাকে এবং ইভেন বাচ্চা ডেলিভারি হওয়ার পরেও কিন্তু নিউনেটাল চিকুনগুনিয়া হতে পারে। ধন্যবাদ স্যার। একদমই সর্বশেষ মুহূর্তে সতর্কতার হিসেবে আমাদের দর্শকদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, চিকুনগুনিয়া থেকে সতর্কতা থাকতে হলে প্রথমেই আমি যাতে চিকুনগুনিয়ায় না ভুগি সেটা এনশিওর করতে হবে। কিভাবে? যে এই মশার জন্য আমাদের চিকুনগুনিয়া হয়, সেই মশা থেকে আমরা কিভাবে মশার কামড় থেকে বিরত থাকতে পারি। নাম্বার 1, যে মশার যে ব্রিডিং পয়েন্ট এইগুলো হতে দেব না, আর আমরা ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমাবো। আর চিকুনগুনিয়া যদি হয়েই যায়, ওইটা নিয়েও আমরা বসে থাকবো না, এটা আমরা পারফেক্ট চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকুনগুনিয়ার চিকিৎসা করবো। ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবো। ধন্যবাদ স্যার আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আপনাকে।
দর্শক, কথা বলছিলাম চিকেনগুনিয়া পরবর্তী জয়েন্ট ব্যথার চিকিৎসা এবং সতর্কতা নিয়ে। আশা করি চিকেনগুনিয়া কেউ ভুগলে কাল বিলম্ব না করে, চিকেনগুনিয়া না, জয়েন্ট ব্যথার পরবর্তী চিকিৎসার জন্য দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন। সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখীতে আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।